গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 9 এপ্রিল, বুধবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। তো আজকে কিন্তু একদম সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করা নিয়েই ভিডিওটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ রোজই কিছু না কিছু অল্প অল্প জিনিস পরিষ্কার করছি সরিয়ে সরিয়ে। তো আজকে এই সোফাটা সরালাম, আর সোফার পেছনটা মোটামুটি পরিষ্কারই, কারণ ঝাঁটাটা ঢুকে যায় তো ঝাড় দেওয়া হয়ে যায়। কিন্তু এখানে আবার কি কালো কালো রয়েছে, ওটা মোছা তো রোজ হয় না। আর এই ইনভার্টারটা সরিয়েছি, ইনভার্টারটা সবসময় সরানো হয় না। তো এই ইনভার্টারের পেছনটাও বেশ ভালো নোংরা হয়েছে। তো ইনভার্টারটার ভেতরটা আমি পরিষ্কার করে দেবো। ও পূজা শুধু বাইরের মেঝে টেজেগুলো পরিষ্কার করে দেবে। তো এই তো আজকে এই পাশটা সরিয়ে দিলাম, আর এখন ইনভার্টারটা ভালো করে মুছে নিই। এটা আর পূজাকে দেবো না, কারণ ইলেকট্রিকের জিনিস তো দরকার নেই। এটা আমি ওই কারণ সব থেকে বড় কথা ভেতরটা পরিষ্কার করতে হবে। বাইরেটা তো রেগুলার আমি মাঝে মাঝে ঝেড়ে পুছে দিই, পরিষ্কার করে দিই ফার্নিচার মোছার সময়। কিন্তু ওই পেছন দিকটা উল্টো সাইডটা না সবসময় হয় না। তো ভেতরটা বেশ ভালো ঝুল ঠুল রয়েছে। তো ভেতরটাও পরিষ্কার করে দেবো। আর সরালামই যখন, তো এটাও একটু পরিষ্কার করে দিলাম। কারণ ইনভার্টারটার একটা ট্রলি না ভেঙে গেছে, চাকা আর কি। তো তাই জন্য সবসময় সরানো সম্ভব হয় না। তার নিচে আবার ইন্দ্র কি করেছে, আমার একটা ছোট্ট স্টিলের বাটি আছে, ওই বাটিটার ওপর রেখেছে ইনভার্টারটা। একটা কোণা আর কি, 4টে পায়া, তো 4টে পায়ার মধ্যে 3টে চাকা আছে, একটা চাকা ভেঙে গেছে। তো সেটা আবার একটা বাটির ওপর রাখা আছে, কাজে এটা সবসময় আমি সরাতে পারি না। এই বছরে দুবারই বাধ্য হয়ে সরাতে হয়। আর ইন্দ্র যখন জল দেয় ব্যাটারিতে, তখন ও ওর মতো সরাতে পারে, কিন্তু আমি পারি না। আজকেও যথারীতি সরাতে গিয়ে সেই বাটিটা থেকে নিচে পড়ে গেছে, আবার সেই তুলতে হয়েছে, প্রচণ্ড ভারী বাবা। আমি তুলেছি, তাতানকে বললাম তুই একটু বাটিটা বসিয়ে দে। তো এই অসুবিধা করে এটা সরানো হয়েছে, মুছে টুছে আবার রেখে দিয়েছি জায়গা মতো। তো আজকে ভাবছি জানলাগুলো পরিষ্কার করব। প্রথমে প্ল্যান ছিল না যে সবগুলো জানলা ধরবো, ভেবেছিলাম দুটো দুটো করে করব রোজ। কিন্তু ওই যে হয় না, কাজের নেশায় উঠে যায়। তো করতে গিয়ে মনে হলো না, আজকে যখন জানলায় হাত দিয়েছি, জানলাগুলো পুরোটাই আমি পরিষ্কার করে ফেলবো আজকে। জানলার কাজটা আর ফেলে রাখবো না। জানলা বলতে পুরোপুরি সমস্ত কিছু, জানলার বাইরের দিকে যে কার্নিশটা রয়েছে, যেটুকু রয়েছে ওই জায়গাটা পরিষ্কার করব। গ্রিলগুলো পুরো মুছবো, কাজগুলো মুছবো। আর স্লাইডিংয়ের যে জায়গাটা পরিষ্কারই আছে, তবু একটু মুছেই নেব। তো এইভাবে প্রত্যেকটা করব। তার মধ্যে থেকে স্লাইডিংয়ের জানলা হচ্ছে 4টে, এই ঘরের একটা, এই ডাইনিংয়ের একটা, টিভির রুমের দুখানা জানলা। আর রান্নাঘরেরটা তো স্লাইডিংয়ের কোনো ব্যাপার নেই, নর্মাল গ্রিল শুধু পরিষ্কার করে নেবো। তবে হ্যাঁ, কাজগুলো না ভেতর সাইডটা পরিষ্কার করা যায় ঠিকই, কিন্তু বাইরের দিকটা তো আর পরিষ্কার করা যায় না, কিছু করার নেই। ওই ভেতরে যেটুকু ধুলো সেইটুকুই। আর কাপড়টা, যেই কাপড়টা দিয়ে আমি জানলাগুলো মুছেছি না, বিশ্বাস করো সেই কাপড়টার আর কিছু ছিল না, ফেলে দিতে হয়েছে। এত ধুলো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে, দিদি তোমার তো রাস্তার ধারে ফ্ল্যাট, ধুলো হয় না? আমার তো রাস্তার ধারে ফ্ল্যাট, প্রচণ্ড ধুলো। ওরে বাবা, ধুলো কাকে বলে! শীতকালে আরও বেশি হয়। রাস্তার ধারের ওই পাশের বারান্দার জানলাটা বেশি ধুলো পড়েছিল, পরিষ্কার করতে একটু কষ্ট লেগেছে। কাচের জিনিসগুলোতে না মুছে যাবে, সেকেন্ডের মধ্যে মনে হবে কি কেউ পাউডার ফেলে রেখেছে, এরকম আবার একটা লেয়ার পড়ে যায়। শীতকালে অবশ্য বেশি হয়, গরমকালে বর্ষাকালে অতটাও হয় না। তো তাও মেনটেন তো করতেই হয়, রোজ রোজ পরিষ্কার করতে হয়, কিংবা একদিন না পারলেও আরেকদিন করতেই হয়। মাঝে মাঝে ভালো করে ডিপ ক্লিনও করতে হয়। তো এই তো। আর রান্নাঘরের জানলাটা আমার যেহেতু চিমনি টিমনি রয়েছে, তো তাই জন্য খুব একটা তেল কাজটা নেই। নর্মালি যেই গ্রিলগুলো ধুলো পড়েছে সেরকমই ধুলো, কোনো রকম তেল কাজটা নেই। কাজে নর্মাল একটু ভেজা কাপড় দিয়েই মুছে দিয়েছি। প্রত্যেকটা গ্রিলই আমি ভেজা কাপড় দিয়েই মুছেছি, ধুলো আর কাজগুলোও তাই। কিন্তু রান্নাঘরের জানলার কাজটা আমার মুছতে একটু অসুবিধা হয়েছে, কারণ জানলাটা বাইরের দিকে, তো টেনে এনে যেরকম হাত ঢুকিয়ে হাতে বেশ ব্যথাও পেয়েছি দু এক জায়গায়। এরমভাবে কাজটা পরিষ্কার করতে হয়েছে। তাও বাইরের দিকটাতে করতে পারিনি, এই যেটা বন্ধর দিকে থাকে ভেতর দিকটা, ওই দিকটা কোনো রকম খুবই কষ্ট করে মুছতে হয়েছে আর কি। তো যাই হোক, এই করতে করতে আজকে প্রচুর সময় লেগে গেছে। আর এদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছিল, ওর সাথে কথা বলতে বলতেই কাজ করছিলাম। ও খেয়ে দিয়ে ওর মতো রেডি হয়ে নেবে। আর এখন তো চুল বাঁধা একা শিখে গেছে। ও ভালো কথা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, দিদি তাতানের কথা শুনে আমার খুব কষ্ট লাগলো, আমার কান্না পেয়ে যাচ্ছিল, যে তোমাকে আর বলবো না চুল বাঁধতে দিতে। সত্যি কথা বলতে গেলে কষ্ট আমারও লেগেছে। আর তাতানও মনে হয় আমার উপর একটু খারাপ লেগেছে আর কি। প্রথম যখন চুল বাঁধতে পারতো না, আমি চুল বেঁধে দিতাম ঠিকই, কিন্তু রোজই গ্যাজ করতাম, এত বড় মেয়ে হচ্ছে এখনো চুল বাঁধতে পারিস না, তোর সব বন্ধুরা পারে, তুই একমাত্র পারিস না, আর কতদিন আমি চুল বেঁধে দেবো, এরকম বলতাম। আমি ভাবতাম কি, সামান্য একটা বিনুনি, সেটাও কেউ পারবে না, কোনোদিন শিখবে না, এত বড় হয়ে গেছে। আমরা তো আরও আগে থাকতে চুলে বিনুনি করতে পারতাম। তো শিখছে না, আমি করে করে দিচ্ছি, কোনোদিনই কি শিখবে না? নিজের আগ্রহটুকু নেই শেখার। তো ইচ্ছা করেই বলতাম।
তো যাই হোক, এখন হয়তো বলতে বলতে কোনো সময় হয়তো মনে লেগেছে, তো এবার দেখলাম না, নিজে নিজেই বিনুনি করছে। ঠিক মতো হয়নি, আজকেও দেখলাম একটা দিক মোটা হয়ে গেছে, একটা দিক সরু হয়ে গেছে। তবু আমি যদি বলিও যে এরকম হয়েছে, তাও বলে না যে না তুমি খুলে ঠিক করে দাও, এটা বলে না। এবার মান অভিমানের পালা থেকে বলে না, নাকি এমনিই বলে না বলতে পারবো না। তবে যাই হোক, আমি ওকে বলেছি, আমাকে প্রথম দিন বলছে, নাও মাম তোমাকে দায়মুক্ত করলাম, তোমাকে আর কোনোদিন বলবো না চুল বেঁধে দিতে, এবার থেকে আমি যা পারবো আমি একাই বাঁধবো। আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা, আমার পক্ষে তো খুবই খুশির কথা। এবার তুই যদি আমাকে খারাপ ভাবিস তো আমার কিছু করার নেই। আমি তোর একটা জিনিস শেখানোর জন্য যদি আমি তোর কাছে খারাপ হয়ে থাকি, তাতেও আমার মঞ্জুর, আমার কোনো কষ্ট নেই। কিন্তু তোর যে শিখেছিস এটাই আমার কাছে অনেক, তাতে আমি যদি তোর কাছে খারাপ হয়ে থাকি তো হব, কোনো ব্যাপার না। তখন বলছে কি না না, আমি তো মজা করলাম, সে তো ঠিকই, আমি শিখেছি, আমার ভালো লাগছে। তো এই হয় জানো তো, কোনো কিছু যদি শিখতে হয়, কোনো কিছু করতে হয় না, কারোর কাছ থেকে একটু আঘাত পেলে কিংবা মনটা খারাপ লাগলে তবেই গিয়ে জিনিসটা শেখা যায়। তো ওর ক্ষেত্রে হয়তো এটা হয়েছে। যাই হোক, আর এদিকে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে রান্নার কাজে চলে এসেছি। এখানে দেখেছো পটলগুলো এবার এত সুন্দর এনেছে, পুরো ডাম্বুল ডাম্বুল পটল, আর টাইট, বেশ সুন্দর। আর কেটেছি কীভাবে দেখিয়েছো, কিছুটা খোসা রেখে কিছুটা খোসা বাদ দিয়েছি, আর এই পাশের মুখ থেকে কিছুটা চিড়ে দিয়েছি, ওই পাশের মুখ থেকে কিছুটা চিড়ে দিয়েছি। এইভাবে চিড়ে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আজকে করব তেল পটল। এর আগের দিন যখন করেছিলাম ভুল করে পুরো হাফ করে দিয়েছিলাম, গোটা রাখতে ভুলে গেছিলাম। তো এইবার মনে করে একদম গোটা গোটাই রেখেছি, আর এরকম দুপাশ মুখটা চিড়ে দিয়েছি। তো পটল যে ভেজে তুলেছি, পটল ভাজলে তো তেল কালো হয়েই যায়, তো সেই তেল আর চেঞ্জ করিনি। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা হাফ করে চিড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাও একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটা মশলা দেবো, সেটা হচ্ছে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে আছে, তবে সব অল্প অল্প, কয়েক টুকরো আদা, 2 কোয়া রসুন, হাফ পেঁয়াজ, একটা টমেটো দিয়েছি ছোট সাইজের, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পেঁয়াজ রসুন লাগে না, একদম সামান্য সামান্য। আর এই দিয়ে মশলাটা দিয়ে দিলাম, তার মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। নর্মাল লঙ্কার গুঁড়ো দেইনি, কারণ কাঁচা লঙ্কাটা বেশ ঝাল আছে, এবার জেনেছে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। তো 3-4টে কাঁচা লঙ্কা তো দিয়েইছি, পরে আরও 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল না হলে ওটা ডলে খাওয়া যাবে। আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না। তো এই দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। ব্যাস, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তো এই তো মশলা থেকে তেল ছেড়ে গেলেই আমি ওখানে লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নিয়েছি। তো এই দেখো মশলা থেকে এখান থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষে গেছে। এইবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিলাম, পটলের সাথেও মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে কমিয়ে করব, গ্যাস কিন্তু একদম বাড়াবো না। আর পটলের সাথে মশলাটা ভালো করে মিশিয়েও নেব, আর কিছুক্ষণ অল্প একদম গ্যাস কমিয়ে রেখে একটু কষিয়েও নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। তবে গরম জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। এটা তো ঝোল হয় না, একদম গামাখা গামাখা হবে, মানে পটলের গায়ে মশলা লেগে থাকবে সেরকম হবে। তো বুঝতে পারিনি জলটা একটু বেশি হয়ে গেছে, তো আমাকে পরে আবার জলটা টানাতে হয়েছে। তোমরা যদি করো এতটা পরিমাণ জল দেবে না, সামান্য একটু জল দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে ওই 5-7 মিনিটের মতো হবে। আর এই যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা সেদ্ধ হোক, এখানে ঢাকা দিয়ে রাখলাম। তো ওটা ঢাকা হতে হতে আমি এদিকে একটা জিনিস করছি, সেটা হচ্ছে হেয়ার কালারটা অ্যাপ্লাই করে নেব। তো চুলটা শ্যাম্পু যেহেতু করবোই আজকে ভেবেছি শ্যাম্পু করব, বাথরুমও পরিষ্কার করব। কারণ আজকে না করলেও চলতো বাথরুমটা পরিষ্কার, কারণ গতকাল না ওই যে ফ্ল্যাশটা ঠিক করতে এসেছিল বাথরুমের,
তো কাজ করতে এসে না আমার কোমর দুটো নোংরা হয়ে গেছে। পরিষ্কারই ছিল কিন্তু নোংরা হয়ে গেছে, বাথরুমটাও একটু নোংরা নোংরা লাগছে, ড্রেন টেনগুলো পরিষ্কার করেছে তো ড্রেনটা জাম হয়ে গেছিলো। তো ওই জন্য না আজকে ভালো করে শ্যাম্পু করব, বাথরুম দুটোই পরিষ্কার করব। আর আজকে না আমি এই বাথরুমের বালতি মগটাও মেজেছি। এই বাথরুমের বালতি মগ মাজা হয়ে গেছে, দেখি এবার আরেকদিন ওই বাথরুমের বালতি মগটা মাজতে হবে। তো এই জন্য একটু চুলে হেয়ার কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করেও আমি শ্যাম্পুই দিই, তেল দিয়ে 2-3 বার যেমন শ্যাম্পু দিতে হয় তেলটা ওঠানোর জন্য, কিন্তু কালার দিয়ে একবারই শ্যাম্পু দিয়ে হয়ে যায়। আর যেহেতু 3-4 দিন আগেই শ্যাম্পু করেছি, তো এই তো। আর এদিকে দেখো ঝোলটা টানিয়ে নিয়েছি, একদম গামাখা হয়েছে, তেল পটল রেডি। আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরের টেবিলে খাবার নিয়ে নিয়েছি, এখানে ভাত, আর আজকে করেছি উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে তেল পটল। এটা খেতে ভীষণ ভালো হয়, যারা পটল খেতে ভালোবাসে না তারাও ভালোবেসে খাবে। তো যেই মানুষ ইন্দ্রর মতো মানুষ পটল একদমই পছন্দ করে না, তাতা না খুব একটা পছন্দ করে না, অথচ ওরাও ইন্দ্র নিজেই পটলে নেই বলছে তেল পটল করো। এটা এত ভালো হয় খেতে, আমার মা করতো আগে। তো আমি কিন্তু প্রায় 1 ঘন্টা লেগেছে বাথরুম পরিষ্কার করে, কাঁচা ধোয়া করে, স্নান করে, শ্যাম্পু দিয়ে স্নান টান করে চলে এসেছি। এসে এবার ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও খেতে বসে পড়বো। আর এই পটল নিয়েই রান্না হচ্ছিল। ইন্দ্র বলছিল কি জানি আজকে কেমন হবে, আগের দিন তো হেভি হয়েছিল। এবার বলছি আগে থাকতে এরকম বলো কেন, আগে খাও না তারপরে বলো। তো এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে এখনো অবধি বিছানায় যায়নি। ইন্দ্র বলল যে আমি একটু শুচ্ছি, বেরোনোর সময় একটু শরবত খেয়ে বেরোবো। তো শরবতটা এখন রেডি করছি, পাতিলেবুর শরবত আর কি। তো পাতিলেবুর শরবত তো করতে তো বেশিক্ষণ সময় লাগে না, চিনিটা গুলতে যা। তো একদিন আমি চিনি এরকম গুলে ফ্রিজে রেখেও দিয়েছিলাম, তারপরে আর রাখা হয়নি আলস্য করে। তো আজকে এই জন্য শরবতটা করেই করলাম যখন তাতানের জন্য অল্প একটু করলাম। ও সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে খেতে পারবে, ঘুম থেকে উঠে বলছি সন্ধ্যাবেলা খেতে পারবে, ও তো এখন দুপুরে ঘুমায় না, পরে। তো এই তো এখন ও বেরোবে। ইন্দ্র এখন কটা বাজে, 4টে 4:30 মতো বাজে, বললো শরবতটা বার করে দাও। তো শরবত করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতানের জন্য 1 গ্লাস রয়েছে, ওটা ফ্রিজে থাক, ও সন্ধ্যাবেলা খাবে। ও অলরেডি পড়তে বসেছে। তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু ঘন্টাখানেক ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আমার এখানে আলু ঠালু সব কাটা হয়ে গেছে রাতের খাবারের জন্য আর কি। আর এখানে গোবিন্দভোগ চাল বার করলাম, চালটা মেপে টেপে সমস্ত কিছু রেডি করে রাখবো। এখন রান্না বসাবো না, এখন ওই সন্ধ্যে 7টা 7:30 মতো বাজে, এত তাড়াতাড়ি রান্না বসাবো না, আর একটু পরে বসাবো, কারণ এই খাবারটা গরম গরম ভালো লাগে। ইন্দ্র আজকে বলেছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু ভাজা। এটা বাপ মেয়ের দুজনেরই খুবই পছন্দের একটা খাবার। আমার খুব পছন্দ বলবো না, আবার খারাপ লাগে সেটাও বলবো না, গরম গরম ভালোই লাগে, কিন্তু খুব যে ভালোবাসি সেই কথা বলবো না, ভালো লাগে। তো সমস্ত কিছু চাল মেপে ঠেপে ওখানে আলু কাটাও হয়ে গেছে, আলু ভাজা হবে, আলু সেদ্ধ হবে, সব রেডি গোছানো। এইবার চলে এসেছি এই মাল্টি কালারের ড্রয়ার, এটা পরিষ্কার করব। এটা পরিষ্কার করলে মোটামুটি ঘর দোরের পরিষ্কার, মানে জিনিসপত্র আর তেমন কিছু পরিষ্কার করার নেই। জিনিসপত্র আসবাব ফার্নিচার সব সরিয়েও মোছাটছি হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার পূজা একদিন এই ডাইনিংয়ের সমস্ত ফার্নিচারগুলো কলিন দিয়ে ভালো করে ডিপ ক্লিন করে ভালো করে মুছে টুছে দেবে। আর আমার একটু রান্নাঘরে কাজ আছে, সেটা দেখি এক একদিন এক একটা করব। বাইরেও কাজ আছে, আমার সুর একটাও পরিষ্কার করতে হবে, ওটাও একদিন ধরবো। মোটামুটি ঘরের এই ফার্নিচারের মধ্যে আমার এটাই লাস্ট কাজ, আর কোনো কাজ নেই। আর এইগুলো পরিষ্কার করা খুবই সোজা, খোলাও সোজা, ফিটিংস করাও সোজা, পরিষ্কার করাও সোজা, সবই সোজা। কিন্তু ওই যে জিনিস নামাও আবার জিনিস ঢোকাও, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, করতে তো হবে। আর যেহেতু সাদা জিনিস নোংরা হয়ে গেলে খুবই বাজে লাগে। আর এগুলো না মুছলে হয় না, আমি চেষ্টা করে দেখেছি যে যদি ভেজা কাপড় দিয়ে মুছলে হয় না, সেই না আরও বেশি কালচে হয়ে যায়। ও খুলে ভালো করে সাবান টাবান দিয়েই পরিষ্কার করে মেজে ঘষে ধুতে হয়, তবে গিয়ে পরিষ্কার লাগে, না হলে হয় না। আর এই পাশের যে থাকে, এই পাশেরটা তো আমি ঝেড়ে পুছে পরিষ্কার করি, পরিষ্কার থাকে, কিন্তু ওই পাশের দেওয়ালের দিকটা তো পরিষ্কার করা হয় না। তো এই দেখো দেওয়ালের দিকটা কিরকম ঝুল পড়ে নোংরা, কি বাজে ব্যাপার, এটাকে মুছলে হয়, এগুলো ভালো করে ধুতেই হয়। এই পাশটা মোটামুটি পরিষ্কার থাকে, ওই যে বললাম ঝাড়পোছ করি। কিন্তু এই দেখো এটার একটা জিনিসই খারাপ, ড্রয়ারের যে ভেতরটা না, ভেতরেও ধুলো জমে যায়। ড্রয়ারের ভেতরটা যদি পরিষ্কার থাকতো তাহলে অসুবিধা হতো না। আমার এই জিনিসটা নিয়ে একটাই অভিযোগ, যে ভেতরটাও ধুলো পড়ে যায় ড্রয়ারের, কারণ ড্রয়ার আটকালেও না ফাঁকা থাকে, তো সেই ফাঁকা থেকে অনেকদিন থাকতে থাকতে ভেতরেও ধুলো হয়ে যায়। যার জন্য যদি কিছু অনেক দিনের জন্য জিনিস রেখে দিতে হয়, মানে জিনিসটা সবসময় লাগে না, সেগুলো না আমাকে সবসময় প্যাকেটে মুড়েই রাখতে হয়। আর যেগুলো রেগুলার লাগে সেগুলো তো খোলাই থাকে। যাই হোক, এই ধুয়ে উপর দিতে দিতে পুরো পাহাড় হয়ে গেছে, সমস্ত খুঁটিনাটি অনেক কিছু রয়েছে, তো সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে এই যে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, কালার আবার ফিরে এসছে।
ওদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে আলু কেটে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই সময়ই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার চাল আর আলু একসাথেও সেদ্ধ হোক। এটা ফেনা ভাত হবে, কাজে জল বেশি করে দিয়েছি। তো ওদিকে আমার কিন্তু আলু ভাজা ফেনা ভাত সব রেডি, ঢাকা দিয়ে রেখে, আর এটাও ততক্ষণে জল ঝরে গেল। প্ল্যানই ছিল এটা, রান্না সব গুছিয়ে গেছি, এটাকে ধুয়ে মুছে উপর দিয়ে রাখবো, ধুয়ে টুয়ে তারপরে রান্নাটা বসাবো, ততক্ষণে জল ঝরে যাবে, তারপর রান্না হয়ে গেলে তারপর এটাকে ফিটিংস করবো। তো ইন্দ্র এখনো আসেনি, তো ভাবলাম এটা ফিট করেই নি। তো এটা ফিট করতে করতে ইন্দ্র চলে এসেছিল। তো এটা ফিটিংস করতে বললামই, একদমই সোজা, জাস্ট এটা কিন্তু নিচে কোনো ট্রলি নেই, এটা এরকমভাবেই জাস্ট এক জায়গায় সেট থাকে। এটা তাতেও সমস্যা নেই, কিন্তু আমার এই একটাই সমস্যা, বললাম ড্রয়ারের ভেতরটাও ধুলো পড়ে। বাইরেটা ধুলো পড়ছে পড়ুক, কিন্তু ভেতরটা যদি ঠিকঠাক থাকতো তাহলে জিনিসপত্রগুলো সুন্দর রাখা যেত, কিন্তু ভেতরেও ধুলো পড়ে। যাও, কি কিছু করার নেই। জিনিসটা খুবই সুন্দর, প্রচুর জিনিস ধরে, এক একটা ড্রয়ারগুলো বিশাল বড় বড় ড্রয়ার, অনেক জিনিস ধরে। তো যাই হোক, তো এবার ড্রয়ারটা একটু চেঞ্জ করে রাখলাম। এর আগের বার নীলটা আর এই আকাশিটা নিচের দিকে ছিল, আর ওগুলো ওপরের দিকে ছিল। তো এবার একটু অল্টারনেট করে রাখলাম, ওগুলো নিচের দিকে রাখলাম, আর এই লাল হলুদটা নিচের দিকে রাখলাম, আর ওগুলো ওপর দিকে রাখলাম। এই জিনিসটা যেখানেই থাকবে সেখানকার সৌন্দর্যই বেড়ে যাবে। এগুলো এমনই সুন্দর দেখতে, দেখতেও সুন্দর, জিনিসও অনেক ধরে, সব কিছুই ঠিক আছে। জায়গাও কম, খুব বেশি জায়গা খায় তাও না, সুন্দর। কিন্তু এই দেখো, সুন্দর বেশ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু মুছলে হতো না, এটা একমাত্র ওই ভিম লিকুইড দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে বাসন মাজার মতো মেজে ধুতে হয়। তো এদিকটা হয়ে গেল। একটা ড্রয়ার আবার ফাঁকা করতে পেরেছি, কিছু কিছু জিনিস এখানে বেশি বেশি করে ভরে ঢুকিয়ে রেখে একটা ড্রয়ার ফাঁকা রেখেছি, ফাঁকা থাক, পরে আবার যদি কোনো কিছু রাখার থাকে রাখবো। তো এটা হয়ে গেল। আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি, গরম গরম ফেনা ভাত, আলু ভাজা, আর তার সাথে হচ্ছে ঘি। খুব ভালো খেয়েছি, কারণ খিদেও পেয়ে গেছিলো, তো খিদে পেটে বেশ অমৃতর মতো খেলাম, বেশ ভালো লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।